এখনো লাশ উদ্ধার হইতাছে, যেখানে বলা হইতাছে যে বেশি মারা যায় নাই, 20 জনের 2 শতাধিক স্টুডেন্ট মারা গেছে। কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে ইয়া করছে, দেখেন আপনি প্রমাণ নেন, ভিডিও সহ প্রমাণ দিতেছি। এই যে কেন আর্মিরা কেন গায়ে হাত তুলবে? কেন আর্মি কেন মারবে, গায়ে হাত তুলবে কেন? আমরা 2টা কি 2:30 নাগাদ একটা লাইভ দেখেছিলাম এখানে পাশের একটা বিল্ডিং থেকে, যেখানে বিমানটা ক্রাশ করে ওইখানে 2:30 নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে। এবং অ্যাম্বুলেন্স, আমাদের প্রশ্ন হচ্ছে, যখন মিডিয়া এটা প্রচার করে যে 8টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ, তখন 2টা বা 2:30টার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাইলাস স্কুলের বিমান দুর্ঘটনায় শত শত মানুষ আহত এবং শত শত শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে, এবং পাশাপাশি দাবি করা হচ্ছে গভীর রাতে নাকি সেখান থেকে সেনাবাহিনী লাশ চুরি করে নিয়ে গিয়েছে। দর্শক, এমন ভিডিও বা এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, এবং শিক্ষার্থীরা অভিযোগ করতেছেন তাদের সেখানে থাকা অবস্থায় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স এসে লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কাউকে দেখতে দেওয়া হয়নি। পাশাপাশি অনেক অ্যাম্বুলেন্স যাওয়ার সময় শিক্ষার্থীরা চেক করতে চাইলেও সেই লাশগুলো বা সেই অ্যাম্বুলেন্সগুলো চেক করে দেওয়া হয়নি। আমরা শিক্ষার্থীদের আলোচনা শুনবো, পাশাপাশি একটা বিশ্লেষণ শুনবো এবং কিছু ভিডিও দেখবো যে সেনাবাহিনী কিভাবে লাশ চুরি করে নিয়ে গিয়েছে। এরপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আলোচনা করবো। আমরা 2টা কি 2:30 নাগাদ একটা লাইভ দেখেছিলাম এখানে পাশের একটা বিল্ডিং থেকে, যেখানে বিমানটা ক্রাশ করে ওইখানে 2:30 নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে। এবং অ্যাম্বুলেন্স, আমাদের প্রশ্ন হচ্ছে, যখন মিডিয়া এটা প্রচার করে যে 8টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ, তখন 2টা বা 2:30টার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাইলস্টোনের মতো একটা কলেজে বা এখানে কেজি স্কুল, এখানে একটা ক্লাসরুমে 30+ শিক্ষার্থী থাকে, তো সরাসরি 2টা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা, ঠিক আছে, যেটা ক্রাশ করছে। ওইখানে 60 জনের উপরে স্টুডেন্ট স্পট ডেড হতে পারে। সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল, কিভাবে আইএসপিআর কিভাবে বলে যে মাত্র 20 জন, ধাপে ধাপে 19 জন, 27 জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা? এটা কি তাদের, এই সত্যটা কি তারা কেন গোপন করছে? তারা এই মিথ্যা কথা বলার কারণ কি? স্যার, আমার এটা একটা দাবি আপনি গণমাধ্যম কর্মীর কাছে, আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে, এটাই আমাদের মূল কথা। মৃত্যু সংখ্যা মানে ওনাদের লাভ কি, এখানে ওনাদের ফায়দা কোথায়, আমাদের এটাই জানার দরকার। আপনারা সন্দেহ করছেন যে মৃত্যুর সংখ্যা লুকানো? অবশ্যই। এটা কি আপনার মনে হয় না? আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি নিশ্চয়ই অবশ্যই গতকালকে ছিলেন, আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে। আপনারও তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে, আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে। এটা কি আপনার মনে হয় না? আচ্ছা, এই 6 দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের, এই দাবিগুলো যদি একটু বলতেন। এখন আমাদের দাবিগুলো, এখন আমাদের প্রথম দাবি যে সঠিক মৃত্যু হয়েছে, সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য, এটা আমি জানি যে প্রথম দাবি হচ্ছে এটা। আর দ্বিতীয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে এখন আসে নাই। একটু পরে আমাদের যারা মানে কথা বলবে, মিডিয়ার সাথে কথা বলবে, অবশ্যই আমরা আমাদের দাবিগুলো জানি যে অরিজিনাল যে মৃত্যুর সংখ্যাটা, ওইটা আমাদের দাবিগুলো আমরা সঠিকভাবে তুলে ধরবো। আপনারা এখানে অবস্থান করার আমি তো আপনাকে পূর্বে বলেছি, সেনাবাহিনী 2:30 থেকে 2টা নাগাদ এখানে অ্যাম্বুলেন্স আসছে। আমাদের সন্দেহ হয়েছিল এখান থেকে লাশ গুম হয়, মানে এটা আমাদের সন্দেহ হয়েছিল। সন্দেহের ভিডিও ছিল আমাদের কাছে, অ্যাম্বুলেন্স যেহেতু আছে আমাদের কাছে ভিডিও আছে। আমরা এখানে এসেছি, আমাদের ক্যাম্পাসটা, আমাদের যে ভাইয়েরা এখানে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শহীদ হিসেবে মানি, এবং তারা শহীদ, আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তারা যেমনটি বলছিলেন, তারা কিন্তু রাত থেকেই কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছেন, এবং তারা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই এখন পর্যন্ত অবস্থান করছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং পাশাপাশি একটি বিষয় না বলে নয়, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি দিয়েছে।
দর্শক, 6 দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথম দফায় তারা যেমনটি উল্লেখ করেছেন, নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় যে দফাটি রয়েছে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। দাবি 3, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং চতুর্থ যে দফাটি রয়েছে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং পঞ্চম যে দাবিটি রয়েছে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। এবং ষষ্ঠ যে সর্বশেষ দাবিটি রয়েছে তাদের, সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এমন 6টি দাবি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু আজ 9টার সময় কিন্তু তাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন, রাত 2টার সময় আনুমানিক রাত 2টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে। উদ্ধার কর্মী কি করছে বুঝতে পারছি না, আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে না সেখানে, তাই আমরা বিক্ষোভ করছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল। আমরা কালকেও দিনভর আন্দোলন চালিয়ে যাব, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং সেই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন, যাদের সাথে আমরা কথা বলেছিলাম রাত্রে, তারা কিন্তু এখন পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 7 মিনিট, এখন পর্যন্ত তারা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 27 জন নিহতের তথ্য এসেছে এবং আহত সংখ্যায় অর্ধশতাধিক, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বিমান বাংলাদেশ বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি, বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে কিন্তু এসে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়, সে ভবনে একটি বিধ্বস্ত হয়। সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল বলে জানা যায়, যাদের বেশিরভাগও হতাহত হন। এবং দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা সহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং হতাহতের উদ্ধার কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের নিয়ে যাওয়া হয় হসপিটালে। এই ঘটনার শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা, আমরা যেমনটি প্রথমে এসে দেখতে পাই, শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ক্যাম্পাসের বাইরে গেটে কিন্তু অবস্থান করছিলেন এবং তার পরবর্তীতে তারা যেমনটি অভিযোগ করছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আনুমানিক রাত 2টার সময় একটি অ্যাম্বুলেন্স ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। এতে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু ক্যাম্পাস গেট এসে উপস্থিত হন। তার পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। তার পরবর্তী থেকে কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু যেমনটি বলেছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আমরা সারা রাত অবস্থান করব এবং সকাল পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকব। সেই একই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। দর্শক, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্ট। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু 6টি দফা দিয়েছে এবং সেই দফার মধ্যে রয়েছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চতুর্থ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং পঞ্চম যে দাবিটি রয়েছে, বিমান বাহিনীর ব্যবহৃত
ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ষষ্ঠ যে সর্বশেষ দাবি রয়েছে সেটা হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এমন 6টি দাবি কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু দিয়েছে। এবং এখন পর্যন্ত সকালবেলা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু আসছেন, ভিড় জমাচ্ছেন, এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে বিল্ডিং এই বিধ্বস্তর ঘটনা ঘটেছে সেই সামনে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। দর্শক, রাত থেকে আপনাদেরকে মাইলস্টোন কলেজের সর্বশেষ খবর তুলে ধরার চেষ্টা করছি আমি, বুলবুল হোসাইন, ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কোথা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ষষ্ঠ সর্বশেষ যে দাবিটি রয়েছে তাদের সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এই 6 দফা দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে কিন্তু আর কিছু সময় পূর্বে আনুমানিক এখন পর্যন্ত যেমনটি জানানো হয়েছে সকাল 9 ঘটিকার সময় কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামবেন, বিক্ষোভ করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা কলেজ ক্যাম্পাসে এসে যেমনটি দেখতে পাই, কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই অভিযোগ করছিল ক্যাম্পাসে আনুমানিক রাত 2টার সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করার পরে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে আসতে শুরু করে। এবং যেমনটি আমরা দেখতে পাই, মাইলস্টোন কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে, গেটের সামনে এসে কিন্তু উপস্থিত হন। তার পরবর্তীতে রাত আনুমানিক 3 ঘটিকার সময় কিন্তু আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম সরাসরি সম্প্রচারে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা সেখানে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে প্রবেশ করে। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিল রাত 2টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে। উদ্ধার কর্মীরা কি করছে বুঝতে পারছি না, আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে না সেখানে, তাই আমরা বিক্ষোভ করছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল। আমরা কালকেও দিনভর আন্দোলন করব। সেই একই ধারায় শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে এখন পর্যন্ত অবস্থান করছেন সেই রাত থেকেই। কথা বলে আসি। এবং এখন পর্যন্ত আইসিপিআর তথ্য অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুযায়ী 27 জন নিহত সংখ্যা কিন্তু 27 এবং আহতের সংখ্যা কিন্তু অর্ধশতাধিক। দর্শক, মাইলস্টোন কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই রাত্র থেকেই কিন্তু ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান করছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিক্ষোভে নামবেন এমনটি জানানো হয়েছে। এবং তারা যে 6 দফা দাবি দিয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপনি কোন চ্যানেলের ভাইয়া? লাইভ আসুন বলছি, আপনি কোন চ্যানেলের ভাইয়া? ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট। তাহলে ভাই বলেন তো ভাই, এনে কতজন মারা গেছে ভাইয়া? একটু বলেন তো। না আমি এটা দেখবো না, আপনি নিজের মুখে বলেন এখানে কতজন মারা গেছে ভাইয়া? এখানে কতজন মারা গেছে ভাইয়া? এই বিষয়ে তো কথা বলবো না ভাই, এখানে কতজন মারা গেছে ভাইয়া? আপনারা তো বলেন ভাই 20 জন, 15 জন, 16 জন মারা গেছে। আপনি এই কলেজের ভিতরে কেন? আপনি এই কলেজের ভিতরে কোনো অধিকার নাই তো।
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে রয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আপনারা কেমন করছেন জান? দর্শক এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে। না আমার ছোট ছোট ভাইয়েরা মারা গেছে। ভাই আপনারা বের হন, আপনার এই ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নাই। ভাই যেমনটি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাত্রে থেকে অবস্থান আপনাকে 16 জন মারা গেছে ভাই। কোন এই কলেজে ঢুকবো না, এই ক্যাম্পাসে কোন ঢুকবো না। আপনি হাতটা ছাড়েন, আপনি কি কিছু বলবেন? যান ভাইয়া যান, বেরোন ক্যাম্পাসে বাইরে আপনি যা বলার বলেন। দর্শক এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক যেমনটি বলছিলাম বাইরে আপনার কথা বলেন। যান 16 জন স্টুডেন্ট মারা গেছে না? 16 জন স্টুডেন্ট মারা গেছে ভাইয়া, 16 জন স্টুডেন্ট মারা গেছে। এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন। সকালে ঘুম থেকে উঠেই ব্রেকিং নিউজ দেখতে পেলাম, বাংলার মাটিতে আমার সন্তানদের রক্তে গড়াগড়ি করছে শিশুরা। এই কাতরানো অবস্থা দেখেই শুধুমাত্র ব্রেকিং নিউজটা করেছিলাম। এরপর সারাটা দিন বিছানায় ছটফট করলাম, কোনো কথা বলার মতন ভাষা আমি খুঁজে পেলাম না। কি বলবো আর কি বলার এই বাংলাদেশকে নিয়ে? কারা, কোন জেহেলরা আমাদেরকে অন্ধকারের কারাগারে রেখে গিয়েছে এই 54 বছর যাবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে যেই বিমানটি দুর্ঘটনায় আমাদের সন্তানদের জীবন গেল, পাইলটের জীবন গেল, কি কারণে গেল, এই নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন। আমি ওনার ভেরিফাইড আইডির লেখাটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে বাস্তবে মাঠে একটি আমাদের সন্তানের বয়সের 14-15 বয়সের একটি মেয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন একটি টেলিভিশনে। আমি তার মুখ থেকে দুর্ঘটনার বাস্তবতা সে দেখেছে, একটু তার বাস্তবতা শুনে নেই, তারপরে আমি ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। খুবই ভয়াবহ ছিল। ওইখানে আসলে যুদ্ধ বিমানটা আর কি চলাচল করতেছিল, ওইটা মনে চালায় দেখতেছিল। ঠিক সময় মনে বিমানের অবস্থা মনে কোনো কারণ দিয়ে খারাপ অবস্থা ছিল, ওনারা মানে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে, বাট ওনারা মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল। তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল। ওইখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে, ওই ক্লাসের মধ্যে মানে ছুটি টাইম প্রায় হয়ে আসছিল। তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে। তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় 30 জনের মতো স্টুডেন্ট মারা গেছে। তাছাড়া এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় 35 থেকে 36টার মতো অ্যাম্বুলেন্স যাচ্ছে, ইমার্জেন্সি অনেক রোগী গেছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের মেয়ের সমান একটি বাচ্চা মেয়ের মুখ থেকে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, কিভাবে সে নিজ চোখে দেখেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরই ছাত্রী সে, তার মুখ থেকে কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আর আমি এখন চলে যাচ্ছি ভেরিফাইড ফেসবুক আইডিতে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের। তিনি যা লিখেছেন, একটা বোতাম চাপলেই পাইলট লেফটেন্যান্ট তৌহিদ ফিরে যেতে পারতেন পরিবারের কাছে নিজের জীবন নিয়ে। নিজের জীবন বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারতেন তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গা নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত প্লেনটা শহর থেকে বাইরে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আর শহরের উপরে কেন যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়েছে এর উপরে বিশ্লেষণটা আমি শেষ করব ভিডিওর শেষে গিয়ে। এখানে ইলিয়াস ভাই আরো যা লিখেছে, তার যে বিমানটি ছিল সেটি ছিল পূর্ণ F7, একটা যুদ্ধ বিমান যার জায়গা 2025 সালে আকাশে থাকার কথা নয়। শুধু সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখন উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইতে হয়েছে এই প্রজন্মকে।
কঠিন এবং শক্ত কথা এবং সত্য কথা, 100% কারেক্ট কথা, 100% সঠিক কথা। এই জাতিকে কিভাবে দুর্নীতিবাজরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী জেনারেশন বাই জেনারেশনকে কিভাবে মানে পঙ্গু করে রেখে গিয়েছে। তারা শুধু দুর্নীতি করে টাকার পাহাড় দেশ থেকে দেশের বাহিরে, আর এক একজন রাজা বাদশা হয়ে, জমিদারের সন্তান হয়ে তারা চলবে আকাশে, আর মানুষ মাটির সাথে মিশে, দুলুর সাথে মিশে শেষ হয়ে যাবে। এটাই বাংলাদেশের রিয়েল এবং বাস্তবতা। এই রিয়েল বাস্তবতার উপরে আরো যা তিনি লিখেছেন, তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়ে চলছে আধুনিক যুগের প্রশিক্ষণ, এই তৌকির আজকে মারা যান নাই, সে বহুত আগেই মারা গিয়েছে। কারণ এই তৌকিরের মতো বহু তৌকিরের জীবন ইতিমধ্যে হারিয়েছি আমরা সেই যুদ্ধের বিমান প্রশিক্ষণে। আমরা এরপরে তিনি লিখেছেন, উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনা শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছে আরো অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত, তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছে, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যেন কোনো তরুণ তৌফিককে একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়। এটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সর্বশেষ কথা। আমি সেখানে শুধু এতটুকু অ্যাড করছি, প্রিয় দেশবাসীর কাছে, প্রিয় দেশবাসী জেনে রাখুন, সত্যি কথাটা জেনে রাখুন যে এই বিমানগুলা পাকিস্তান আমলে, পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলা আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে, সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে। চায়না কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান পাশের দেশ, তাদের যুদ্ধক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তুরস্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আশেপাশের দেশগুলার উন্নয়ন, যুদ্ধের সরঞ্জাম আদি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কাছে যেভাবে আছে, এই সোনার বাংলাদেশকে পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে 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 রেখেছে। এবং যেই সরকারগুলা ইতিমধ্যে 54 বছরে এসেছে, ওরা আসলে লেংটি পড়া সরকার, তারা উলঙ্গ, তাদের কোনো চরিত্র নাই। তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, যে মাত্র 4 বছর সময়ও রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। তাছাড়া মেরুদণ্ড সহ আর কোনো পুরুষ বা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল, ওরা পরের দেশের গোলাম ছিল, আমাদের রাষ্ট্রকে শুধু ছায়ার মতন পরিচালনা করছে। মুখ দিয়ে বলেছে অনেক কিছু, করে দেখাতে পারেন নাই, বা করার যোগ্যতাও তাদের ছিল না। এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আমাদের এর আগে কত আগ থেকে কিনা দরকার, এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা, নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে? তাই আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে, আপনার বাড়ির ছাদের উপরে ভেঙে পড়ে, আপনার স্কুলের শিশু বাচ্চাদেরকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ, অন্য কোনো দেশ, আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের হাতে? 54 বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে, গাড়ির উপরে গাড়ি কিনেছে। তারা কি ভাবে নাই? তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে? এবং এই যুদ্ধের বিমানগুলা দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে, তারা কোন জায়গায় তাদের যোগ্যতাটা কাজে লাগাবে? আপনি পাইলট বানালেন ভাঙ্গা চূড়া দিয়ে, কিন্তু আপনার যখন যুদ্ধের দরকার হবে, এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে? প্রিয় দর্শক, সে কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে। যেই পরিকল্পনাটা দিয়েছেন তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে, যে বাংলাদেশের ভিতরে তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায়, যারা নাকি সালতানাতে বাংলা তৈরি করবে। বাংলা ভাষায় যে কটা স্টেট আছে, যে কটা রাষ্ট্রে ভারতের ভিতরে যে কটা রাজ্য আছে, সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী
বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ। আর এই দেশকে বিহাইন্ডে কাজ করে যাচ্ছে তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান। আল্লাহ ভালোই আল্লাহ ভালো জানেন আমরা কতদিন এই এরদোয়ানকে দুনিয়ার বুকে দেখতে পাবো, কারণ ওনারও বয়স হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও বয়স হয়েছে, বেগম খালেদা জিয়ারও বয়স হয়েছে। বেগম খালেদা জিয়া দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, উনার স্বামী সেনা অফিসার ছিলেন, কিন্তু আমরা এই বিমান বাহিনীর জন্য উনার কাছ থেকেও ভালো কিছু পাইনি। কারণ এটার জন্য যে উনি দায়ী তা নয়, এটার জন্য যে যোগ্য মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা দরকার, বা এই বিমানের উপরে বিমান এবং পর্যটক আমরা যে মন্ত্রী বানাই তাদের যোগ্যতা, তাদের চিন্তা চেতনা, তাদের মেধা, এবং ভারত থেকে হু করলে তারা যদি পায়খানা প্রস্রাব নিজের বিছানায় করে দেয়, তারা তো এই যুদ্ধের সরঞ্জামাদি কিনতে পারবে না। এই সাহস বাংলাদেশে কখনো সাহসী মানুষ আসেন নাই বাংলাদেশ পরিচালনা করতে, শুধুমাত্র মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছিলেন। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে অভিযোগগুলো উঠতেছে এই কারণে যে আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওতে তাদের নির্দিষ্টভাবেই কিন্তু কথা বলার চেষ্টা করতে সবাই বলতেছেন যে এইভাবে লাশগুলো চুরি হয়েছে এবং এই কাজগুলো করা হয়েছে, অর্থাৎ এমন কাজগুলো করা হয়েছে যে কাজগুলো প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন তৈরি করে। যদি সবকিছু দিবালোকে বা গাড়িতে করে অ্যাম্বুলেন্সে কি নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো সবাইকে দেখানো হতো, যখন দেখতে চাইতো তখন হয়তো মানুষ এই প্রশ্নগুলো করতো না। আর যখন মিডিয়াতে আমরা দেখতে পাই 20 থেকে 25 জন মারা গিয়েছে, কিন্তু ওইখানকার যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা বলতেছেন এখানে আরো অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের এখনো পর্যন্ত লাশ শনাক্ত হয়নি। তাহলে মিডিয়া কেন মিডিয়া 20 জন বা 25 জন প্রকাশ করছে যেখানে 150+ শিক্ষার্থী নিহত হয়েছে? দর্শক, আমরা প্রকৃত সংখ্যা জানতে চাই। সরকার এই সংখ্যা গোপন করলে কি হবে? আমি বুঝতে পারি না সরকারের লাভটা কি এই সংখ্যা গোপন করার মাধ্যমে। বরং যদি স্বচ্ছতার মাধ্যমে সবকিছু জাতির সামনে প্রকাশ করা হয় তাহলে হয়তো মানুষ বুঝতে পারবে যে এটা ওই ফেসিবাদী কায়দা বা ফেসিজম নয়, বরং এটা একটা নতুন সরকার, যেটা দেশের মানুষের সরকার। যদিও আসিফ নজরুল সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা স্কুল শিক্ষার্থীদের সকল সিদ্ধান্তই তারা মেনে নেবেন। সকল সিদ্ধান্তের মধ্যে এটা থাকা উচিত যে তারা কয়টা লাশ নিয়েছেন, কয়টা লাশ গুম হয়েছে, বা মোট কয়জন মারা গিয়েছে, এগুলো খুঁজে বের করে জাতির সামনে স্পষ্ট করা, যাতে করে মানুষের কোনো রকম সন্দেহ এই বিষয়ে